শীত, আর শীত আসা মানেই শিশুদের হরেক সমস্যা। তাই শীতে যাতে আপনার শিশু থাকে সুস্থ, সেই জন্য ক্যালকলিংয়ের তরফ থেকে আমরা কথা বলেছি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার অভিজিৎ চৌধুরীর সঙ্গে। ডাক্তারবাবু, আপনাকে ক্যালকলিংয়ে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে জিজ্ঞেস করব যে এই সামনেই শীত আসছে, তো শীতের ক্ষেত্রে বাচ্চাদের একদম সদ্যজাত থেকে 4-5 বছর বয়স পর্যন্ত শিশুদের কি কি সাধারণ সমস্যা দেখা দিতে পারে? প্রথম কথা হচ্ছে নবজাতক শিশুদের কথাই বলি। শীত আসলে তাদের ঠান্ডার প্রকোপে তাদের ঠান্ডা লেগে যেতে পারে। সেই ঠান্ডা থেকে তাদের নিউমোনিয়া বা আরও বেশি কিছু হলে সেপ্টিসিমিয়া হতে পারে। সেখানে ঠান্ডা থেকে বাঁচানো হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। সেখানে বাচ্চাকে যতটা সম্ভব কাপড়ে জড়িয়ে রাখা, গরম কাপড়ে জড়িয়ে রাখা, মায়ের কাছে রাখা, সঙ্গে রাখা, আর শুধু বুকের দুধ খাওয়ানোটাই জরুরি। এরপর একটু বড় বাচ্চাদের, যেমন ধরুন 1 বছর থেকে 5 বছরের মধ্যে, এই শীতের সময় অনেক সময় অ্যালার্জি জনিত কিছু কিছু সমস্যা দেখা যায়, যেমন সর্দি কাশি, হাঁপানি। তো যেহেতু শীতের সময় পলিউশনটা একটু বেশি হয়, কেন পলিউশনটা তখন বাইরে যেতে পারে না, এই শহর অঞ্চলে দেখা গেছে যে হাঁপানির প্রকোপটা খুব বেশি হয় শীতকালে। আরেকটা কথা যেটা জিজ্ঞেস করব যে সদ্যজাত থেকে এবং তারপরে যে স্টেজটা, সেই অবধি বিশেষ কিছু যদি সমস্যার কথা আপনি উল্লেখ করেন যেগুলো দেখে বাবা মায়েরা সাবধান হতে পারেন। সাবধান হওয়া মানে বাচ্চাকে ঠিক মতন জামাকাপড় পরানো, মানে কানটা ঢেকে রাখা, বাচ্চাদের মাথা বড়, বিশেষ করে নবজাতক শিশুদের মাথাটা একটু বড় হয়, সেই ওখান থেকেও ঠান্ডা লাগতে পারে, সেই মাথায় একটা টুপি পরানো, বাচ্চাকে সঙ্গে রাখা। খুব বেশি যেখানে পলিউশন, খুব যেখানে মানে মানুষজনের সমাগম, ভিড় বাসে বাচ্চাকে নিয়ে না ওঠা, এগুলো কিছু কিছু সিগারেট খাওয়া বাচ্চার সামনে, এগুলো থেকে সাবধানে রাখতে হবে। মানে কি কি ধরনের রোগের প্রকোপ এই সময় বাচ্চাদের মধ্যে বেশি পরিমাণে, মানে যে রোগে বাচ্চারা বেশি আক্রান্ত হয় এই সময়? সাধারণত দেখা গেছে যে এই সময় সর্দি কাশিটা বেশি হয়, আর যেটা বললাম, আর একটা অ্যাসমা হয় বাচ্চাদের। এই দুটোই বেশি দেখা যায় এই সময়টা। কি ধরনের রোগ হলে বাচ্চাকে ইমিডিয়েটলি, এগুলো তো গেল সাময়িক কিছু রোগের কথা যেগুলোতে আমরা সাবধানতা অবলম্বন করলেই যেগুলো আর কি আমরা সমাধানটা পেতে পারি, কিন্তু কি ধরনের রোগ হলে বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হয়? ধরুন সর্দি কাশির ব্যাপারটাই বলুন, বেশিরভাগ সর্দি কাশি আমরা মানে আউটডোর বেসিসে চিকিৎসা করতে পারি কিছু সাধারণ ওষুধপত্র অ্যান্টি অ্যালার্জিক দিয়ে। কিন্তু বাড়াবাড়ি পরিমাণ কখন বুঝবো যে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে? যখন দেখবো বাচ্চা একটু ঝিমিয়ে পড়েছে, খুব বেশি রকম কাশছে এবং কাশতে কাশতে হলুদ কফ হচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাসটা খুব তাড়াতাড়ি নিচ্ছে, বাচ্চা খেতে পাচ্ছে না, সবসময় বমি বমি ভাব বা বমি করে ফেলছে, বা পেচ্ছাপ কমে গেছে, এইসব সময় বাচ্চাকে ভর্তি করাটা খুব জরুরি। তখন বাচ্চাকে ভর্তি করে আইভি অ্যান্টিবায়োটিক দেওয়াটা খুব প্রয়োজন হয়ে পড়ে। তার সঙ্গে একটা চেস্ট এক্সরে করে দেখে নেওয়া যে বাচ্চার বুকে কোনো নিউমোনিয়া হয়েছে কি না, বা একটা রক্ত পরীক্ষা করে দেখে নেওয়া যে বাচ্চার রক্তের মধ্যে কোনো জীবাণু ঘোরাফেরা করছে কি না, এইটাই। আর অ্যাজমা, আরেকটা যেটা হয় হাঁপানি বাচ্চাদের, সেখানেও আমরা সাধারণত প্রায় 100-র মধ্যে 98% বাচ্চাকে আমরা মানে আউটডোর বেসিসে বা হাসপাতালের বাইরে চিকিৎসা করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে যেখানে হাঁপানির টানটা বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের হাসপাতালে ভর্তি করতে হতে পারে। বাচ্চাদেরকে কি ধরনের খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কোনো সাবধানতা অবলম্বন করতে হয় এই সময়? আমরা যেটা প্রথমেই বলি, প্রথম 6 মাস শুধু বুকের দুধ খাওয়াতে হবে বাচ্চাকে। তাছাড়া জল, মিশ্রি, তোলা দুধ, মধু, এগুলো কিছুই চলবে না প্রথম 6 মাস। 6 মাসের পর থেকে বাচ্চাকে ন্যাচারাল ফুড আস্তে আস্তে একটু একটু করে বাড়ির রান্না খাওয়ানো দরকার। আর এই সময় যখন সবজি বেশি পাওয়া যায়, বাচ্চাকে একটু সবজি খাওয়ানো ভালো, একটু ফল যেটা পাওয়া যায়, যেটা যেমন আসে, মানে দের ইজ নাথিং ভেরি মানে ডেফিনেট যে আপনাকে কমলা লেবু খাওয়াতেই হবে এবং মৌসুম্বির রস খাওয়াতেই হবে। যখন যেটা পেলেন বাচ্চাকে খাওয়ালেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ালেন, সাবান দিয়ে হাত ধুয়ে খাওয়ালেন, জলটা যেন পরিষ্কার খায় বাচ্চা, জলটা ফুটিয়ে খাওয়ালে ভালো। এই পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার, আর ন্যাচারাল ফুড খেলেই যথেষ্টই। আরেকটা কথা যেটা জিজ্ঞেস করা, যে এই সময় বাচ্চাদের আমরা যে এই এখনকার দিনে যে বাচ্চাদের তার আউটডোর অ্যাক্টিভিটি কিন্তু অনেকটা কম, সেটা কি তাদের শরীর স্বাস্থ্যের পক্ষে কিছুটা হলেও ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে? ডেফিনেটলি আউটডোর অ্যাক্টিভিটি কম থাকাতে তারা টিভির প্রতি বেশি প্রবণতা হচ্ছে, যেটা ভীষণভাবে ক্ষতি করছে বাচ্চাকে। ফিজিক্যাল ফিটনেসটা কমে যাচ্ছে বাচ্চাদের। বেশিরভাগ বাচ্চা, শহরের দিকে বাচ্চারা যাদের আউটডোর অ্যাক্টিভিটি নেই, তারা স্থূল হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। এবং যারা মোটা হয় বাচ্চারা, তারা ভবিষ্যতেও তাদের মোটার ভাবটা থাকে এবং তার সাথে কোলেস্ট্রল বাড়ার সম্ভাবনা, ব্লাড প্রেশার বাড়ানোর সম্ভাবনা, হার্টের অসুখের সম্ভাবনা বেড়ে যায়। সেই জন্য এই যে খোলা মাঠ আমাদের শহর থেকে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে, এটা একটা
বাচ্চাদের কাছে একটা অভিশাপ। এবং আমাদের খুব কষ্ট হয় যে বাচ্চাদের খেলার জায়গা নেই, সারাক্ষণ একটা ওই 2 বেডরুম ফ্ল্যাটের মধ্যে বন্দি হয়ে থাকে, স্কুল যায় আসে, একটু টিভি দেখে, পড়াশোনা করে। তো এটা মোটেই খুব একটা স্বাভাবিক বিকাশে হতে পারে না একটা বাচ্চা। সেই জন্য গ্রামের দিকে যেখানে অনেক মাঠ আছে, অনেক জায়গা আছে, সেখানকার বাচ্চারা দেখবেন অনেক বেশি সুস্থ এবং তাদের অসুখ বিসুখও একটু কম হয়। ডাক্তারবাবু, যেটা জিজ্ঞেস করবো, ধরুন কোনো শিশু যার অ্যাজমা নেই কিন্তু হঠাৎ করে সে শ্বাসকষ্ট শুরু হচ্ছে, তার বাবা মা বুঝবেন কি করে যে তার অ্যাজমা ধরছে তাকে? অ্যাজমা প্রথম কথা হচ্ছে, প্রথমে অ্যাজমা শুরু হয় হয়তো একটু অল্প সর্দি কাশি বা হাঁচি দিয়ে, তারপরে দেখা যায় যে একটু একটা কাশি শুরু হয়েছে, তখনও সাধারণ সর্দি কাশির মতনই সেটা মনে হয়। তারপরে আস্তে আস্তে একটা সাঁই সাঁই ভাব আসে বুকের মধ্যে, সেটা একটু কান পাতলে বাবা মারা শুনতে পায়, সাঁই 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 আওয়াজ হচ্ছে। তারপর একটু বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে এই গলার এই জায়গাটা ভেতরে ঢুকতে থাকে, শ্বাস প্রশ্বাসের সাথে বুকের আঁজরগুলো ভেতরের দিকে ঢুকতে থাকে, বাচ্চার একটা নিঃশ্বাসের কষ্ট হয়। তখন বুঝতে হবে বাচ্চার একটু জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা কি প্রেসক্রাইব করে থাকেন যে কি ধরনের চিকিৎসা বাচ্চাদের জন্য দরকার? এখন অনেক রকমের চিকিৎসা বেরিয়েছে, তার মধ্যে আমাদের ইনহেলার, নেবুলাইজার খুবই সাহায্য করে। যে একটা বাচ্চার হঠাৎ যদি সাংঘাতিক রকম অ্যাজমা হয়, একটু আমরা নেবুলাইজ করে দিই আউটডোর বেসিসে, একটা মাস্কের মতন করে। নেবুলাইজার সম্বন্ধে অনেকের একটা ভীতি আছে যে একবার নিলে এটা একটা নেশা হয়ে যায়, সেটা মোটেই ঠিক না। বরং নেবুলাইজারের সাইড এফেক্টস অনেক কম ওরাল ওষুধের চেয়ে। সেই জন্য একটু বাড়াবাড়ি রকমের অ্যাজমা হলে আমরা নেবুলাইজার প্রেসক্রাইব করি। তারপর ইনহেলার দিতে পারে, একটু বড় বাচ্চাদের ইনহেলার দেওয়া যেতে পারে। তো সেগুলো তো খুব কার্যকারী এবং এতে বাবা মার খুব একটা নিরাশ হওয়ার কারণ নেই। কিন্তু যত বড় হয় বাচ্চা, দেখা গেছে যে এই অ্যাজমার প্রকোপটা বা নিঃশ্বাস প্রশ্বাসের প্রকোপটা আস্তে আস্তে কমে আসে এবং চাইল্ডহুড অ্যাজমা সাধারণত দেখা গেছে 12 থেকে 14 বছর পর সেরে যায়। আরেকটা যেটা হচ্ছে, শীতকালে বাচ্চাদের দেখা যায় যে অনেক বাবা মায়েরা প্রচুর পরিমাণে গরম জামা কাপড় পরান, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ডাক্তারবাবুরা সমর্থন করেন না যে বাচ্চাদেরকে অতিরিক্ত গরম জামা কাপড় পরানো। সেটাকে আপনি কিভাবে দেখেন? সেটা তো নিশ্চয়ই যে বেশি রকম পড়লে বাচ্চা, ছোট বাচ্চা হলে খিটখিট করবে, সারাক্ষণ কাঁদছে, বাবা মা বুঝতে পারছে না কেন কাঁদছে। তারপর দেখা গেলো যে ওভার ক্লোদিংয়ের জন্য বাচ্চাটা অস্বস্তি হচ্ছে, জামা কাপড় একটু হালকা করে দিলেই দেখা গেলো বাচ্চা চুপ হয়ে গেছে। সেই জন্য একটা কমন সেন্স ব্যবহার করতে হবে, বাচ্চার কমফর্ট লেভেলটা দেখতে হবে, সেই অনুযায়ী তাকে জামা কাপড় পরাতে হবে। ধন্যবাদ অভিজিৎ বাবু। আমরা কথা বললাম বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অভিজিৎ চৌধুরীর সঙ্গে। ডাক্তারবাবু যেমনটা বললেন যে শীত আসছে, শীতের সময় বাচ্চাকে অবশ্যই সাবধানে রাখতে হবে, কিন্তু তার স্বাভাবিক বিকাশ যাতে ঘটে সেই সুযোগটাও তাকে দিতে হবে। ক্যামেরায় অজিত বড়ুয়ার সঙ্গে দীপানিতা মিত্র, ক্যালকলিং।